আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজ। পড়ছিলাম হুমায়ূন আহমেদের উপন্যাস মেঘ বলেছে যাবো যাবো। আজ পড়ছি এর চতুর্থ পর্ব। সবাই চাইনিজ খেতে গেল। শুধু যে এবারই সবাই তাই না, রকিব তার বড় বোনকেও বলে এসেছিল। সেও চলে এলো। হাসানের মা রাগ করে এতদিন মেয়ের বাড়িতে ছিলেন, তিনিও এলেন। শুধু হাসান গেল না, তার শরীর ভালো না। সন্ধ্যা থেকে মাথা ঘোরাচ্ছে। চোখ বন্ধ করে থাকলে মাথা ঘোরায় না, চোখ মেললেই মাথা ঘোরে। একজন ডাক্তার মনে হয় দেখানো দরকার। বাসা খালি হয়ে যাবার পর হাসানের মন কেমন করতে লাগলো। বেশি রকম একলা লাগছে। সবার সঙ্গে গেলেই হতো, কিছু না খেয়ে বসে থাকলেও হতো। বাসার সবার একসঙ্গে হওয়া একটা বড় ঘটনা। অনেকদিন পর এই ঘটনা ঘটছে, শুধু সে বাদ পড়ল। হাসান বিছানা থেকে নামল। একা একা শুয়ে থাকতে অসহ্য লাগছে। রেস্টুরেন্টের ঠিকানা জানা থাকলে সেখানে চলে যেত। ঠিকানা জানা নেই। হাসান রওনা হলো তিতলিদের বাসার দিকে। অসুস্থ অবস্থাতেই প্রিয়জনদের বেশি দেখতে ইচ্ছে করে। তিতলিকে কেন জানি খুব দেখতে ইচ্ছে করছে। হাসান তিতলিদের বাড়ির গেট পর্যন্ত গেল। গেটের ভেতর ঢুকল না। এত ঘন ঘন ওই বাড়িতে যাওয়া ঠিক না। তিতলির বাবা নিশ্চয়ই রাগ করবেন। সেই রাগ তিনি হাসানের ওপর দেখাবেন না, দেখাবেন তিতলির ওপর। তার কারণে তিতলি বকা খাবে, এটা ঠিক না। ফেরার পথে হাসান ঠিক করে ফেলল, পরের বার যখন হিসামুদ্দিন সাহেবের সঙ্গে দেখা হবে তখন সে অবশ্যই একটা চাকরির কথা তাকে বলবে। তাকে বলতেই হবে। এইভাবে আর থাকা যায় না। একটা মোটামুটি ভদ্র চাকরি হলে সে তিতলির মাকে বলতে পারে, খালা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। না, তার পক্ষে এটা সরাসরি বলা অসম্ভব। সে ভাবিকে দিয়ে বলাবে। হিসামুদ্দিন সাহেব যেদিন তাকে চাকরি দেবেন সেদিনই সে ভাবিকে পাঠাবে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। হাসান, কেমন আছো? জি স্যার, ভালো। চোখ লাল কেন? হাসান জবাব দিতে পারল না। তার যে চোখ লাল এই ব্যাপারটা সে জানে না। ঘর থেকে বেরোবার সময় আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়েছে, তখন চোখের দিকে তাকায়নি। আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখার অভ্যাস তার নেই। হিসামুদ্দিন সাহেব বললেন, রাতে ঘুম হয়নি? জি স্যার, হয়েছে। তোমার কি অনিদ্রা রোগ আছে? জি না। তুমি তাহলে মানুষ হিসেবে খুব আধুনিক নও। অনিদ্রা হচ্ছে আধুনিক মানুষের রোগ। হাসান চুপ করে রইল। হিসামুদ্দিন সাহেবের সঙ্গে সমান তালে গল্প করার মতো অবস্থা তার না। হিসামুদ্দিন সাহেব প্রশ্ন করলে সে জবাব দেবে, যতদূর সম্ভব কম কথায় জবাব দেবে। তবে আজ সে তার চাকরির কথাটা বলবে, যেভাবেই হোক বলবে। বিয়ে করনি তো? জি না। বিয়ের কথা ভাবছ না? হাসান জবাব দিল না। একবার ভাবল, এখনই সময়, এখনই বলা দরকার। স্যার, চাকরি বাকরি নেই, বিয়ে করলে স্ত্রীকে খাওয়াবো কি? এই কথায় দ্রবীভূত হয়ে হিসামুদ্দিন সাহেব তার বিশাল কোম্পানিতে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারেন। তবে বাস্তব আশার পথ ধরে চলে না, বাস্তব চলে নিরাশার এবড়োখেবড়ো পথ ধরে। তার কথায় হিসামুদ্দিন সাহেব দ্রবীভূত হবেন এটা মনে করার কোনো কারণ নেই। এই জাতীয় মানুষকে অন্যরা দ্রবীভূত করতে পারে না। তবে চাকরির কথাটা আজ বলতেই হবে, এখন না হলেও কিছুক্ষণ পরে বলবে। হাসান, জি স্যার। তোমার কি পছন্দের কেউ আছে যাকে বিয়ে করতে চাও? হাসান লজ্জিত গলায় বলল, আছে স্যার। তার নাম কি? তিতলি। হাসান খুবই অবাক হচ্ছে। হিসামুদ্দিন সাহেব এ জাতীয় হালকা প্রশ্ন কেন করছেন সে বুঝতে পারছে না। তার পছন্দের কেউ আছে কি না তা দিয়ে হিসামুদ্দিন সাহেবের কিছু যায় আসে না। তিতলি নামের অর্থ কি? প্রজাপতি। প্রজাপতি তো সুন্দর নাম। হিসামুদ্দিন সাহেব দেয়ালে ঠেস দিয়ে চোখ বন্ধ করে বললেন, এসো শুরু করি। হাসান অপেক্ষা করছে। হিসামুদ্দিন সাহেব কিছুই বলছেন না। মানুষটা কি ঘুমিয়ে পড়েছে? ভাবভঙ্গি ঘুমিয়ে পড়ার মতোই। এসো শুরু করি বলে দেয়ালে ঠেস দিয়ে কেউ ঘুমিয়ে পড়ে না। হিসামুদ্দিন সাহেবের মতো মানুষ তো বটেই। হাসান বুঝতে পারছে না খুক খুক করে কেশে সে দৃষ্টি আকর্ষণ করবে কি না। সেটা ঠিক হবে না। অনেক উপরের লেভেলের মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যে কাশি কোনো পদ্ধতি হতে পারে না। হাত উঠানো যায়, হাত উঠালে লাভ হবে না।
হিসামুদ্দিন সাহেব চোখ বন্ধ করে আছেন, কিছু দেখবেন না। হাসান: জি স্যার। কি বলবো গুছিয়ে নেবার চেষ্টা করছিলাম। তুমি যদি জীবনের গল্প শুরু করো তখন দেখবে গোছানো খুব কঠিন। সিস্টেমেটিক্যালি সব মনেও আসে না। তুচ্ছ ঘটনা আগে মনে পড়ে, অনেক বড় বড় ঘটনা মনেই পড়ে না। ধারাবাহিকতা থাকে না। ধারাবাহিকভাবে মানুষ তার সমস্ত ঘটনা পানিতে ডুবে মরার সময় দেখতে পায় বলে একটা কথা প্রচলিত আছে। তাও ঠিক না। আমি পানিতে ডুবে মরতে বসেছিলাম। আমি কিছুই দেখিনি। চোখের সামনে শুধু হলুদ আর লাল আলো দেখেছি। তুমি কি কখনো পানিতে ডুবেছ? জি না স্যার। সাঁতার জানো? জি না। আমার পানিতে ডোবার ঘটনাটা বলবো, না বাবার জেল থেকে ফিরে আসার গল্পটা আগে বলবো, বুঝতে পারছি না। আপনার বাবার ফিরে আসার গল্পটা বলুন। বাবার নাম কি তোমাকে বলেছি? জি না। ওনার নাম আজহারউদ্দিন খাঁ। আমরা খাঁ বংশ, খুবই উচ্চ বংশ। যাই হোক, আমাদের উচ্চবংশীয় বাবা 2 মাসের জেল খেটে হাসি মুখে একদিন বাসায় ফিরলেন। তার হাতে 4টা কদবেল, জেলখানা গাছের কদবেল। জেলা সাহেবকে বলে টলে কিভাবে জানি নিয়ে এসেছেন। মানুষকে মুগ্ধ এবং খুশি করার আর্ট বাবা খুব ভালো জানতেন। যে কোনো মানুষের সঙ্গে বাবা যদি কিছুক্ষণ কথা বলেন, তার ধারণা হবে বাবা অসাধারণ একজন মানুষ। বাবা বাসায় ফিরলেন, নিজের হাতে কদবেলের ভর্তা বানালেন। কদবেলের ভর্তা কখনো খেয়েছো হাসান? জি না স্যার। ঠিকমতো বানাতে পারলে অতি উপাদেয় একটা জিনিস। চিনি দিয়ে টক কমাতে হয়, কাঁচামরিচ দিয়ে ঝাল ভাব আনতে হয়, লবণও দিতে হয়। চিনি এবং লবণের অনুপাতের উপর স্বাদ নির্ভর করে। বাবা ছিলেন কদবেল ভর্তার বিশেষজ্ঞ। আমরা বিপুল আনন্দে কদবেলের ভর্তা খেলাম। বাবা হাসি হাসি মুখে জেলখানার গল্প করতে লাগলেন। রোমাঞ্চকর সব গল্প। গল্প শুনলে যে কেউ বাকি জীবনটা জেলখানায় কাটিয়ে দিতে চাইবে। বাবা তার জেল জীবনের স্মৃতির উপসংহার টানলেন এই বলে যে প্রতিটি মানুষের জীবনে জেলের অভিজ্ঞতার দরকার আছে। জেল একটা বিরাট ট্রেনিং সেন্টার। অনেক কিছু সেখানে শেখার আছে। বাবার গল্প শুনে আমি ঠিক করে ফেললাম, জীবনের একটা অংশ যে করেই হোক আমাকে জেলে কাটাতে হবে। হিসামউদ্দিন সাহেব চুপ করলেন। হাসান মনে মনে কয়েকবার আওড়ালো আজহারউদ্দিন। নামটা যেন মনে থাকে। হিসামউদ্দিন সাহেবের স্বভাব হলো কোনো নাম তিনি বারবার বলেন না, 1-2 বার বলেন। আজহারউদ্দিন নামটা তিনি আরও বলবেন বলে মনে হয় না। হাসান: জি স্যার। গল্প বলার সময় তোমার মনে যদি কোনো প্রশ্ন আসে, তুমি যদি কিছু জানতে চাও, জিজ্ঞেস করো। চুপ করে থেকো না। প্রশ্ন করলে আমার মনে হবে তুমি আগ্রহ করে শুনছ। স্যার, আমি খুব আগ্রহ করেই শুনছি। কেন? হাসান জবাব দিতে পারল না। হিসামউদ্দিন বললেন, আমি যেসব গল্প বলছি তা খুবই সাধারণ গল্প, কিন্তু তুমি আগ্রহ করে শুনছ কারণ যিনি গল্প বলছেন তিনি অসম্ভব বিত্তবান একজন মানুষ। তিনি যুদ্ধে জয়ী হয়েছেন। পরাজিত মানুষের গল্প আমাদের শুনতে ভালো লাগে না। বিজয়ী মানুষের গল্প আমরা আগ্রহ নিয়ে শুনি। চেঙ্গিস খাঁর গল্প আমরা পড়ি কারণ তিনি জয়ী। যেসব রাজাদের তিনি পরাজিত করেছেন, যারা ধ্বংস হয়ে গেছে, তাদের গল্প আমরা পড়ি না। ঠিক বলছি হাসান? জি স্যার। বাবার গল্পে চলে যাই। বাবা জেল থেকে ফেরার পর আমরা খুব কষ্টে পড়লাম। আসল কষ্ট ভাতের কষ্ট। তিনি যে কদিন জেলে ছিলেন সেই কদিন ভাতের কষ্ট আমাদের ছিল না। দুবেলা ভাত খেতে পেরেছি। আমাদের বড় বোন পুষ্প ব্যবস্থা করেছেন। কি করে করেছেন আমরা জানি না, কিন্তু করেছেন। বাবা ফেরার পর দায়িত্ব তার হাতে চলে গেলে তিনি অকুল সমুদ্রে পড়লেন। জেল খাটা দাগি লোক, কাজেই কোথাও চাকরি জোটাতে পারছেন না। সারাদিন চাকরির সন্ধানে ঘোরেন। রাত 8টা-9টার দিকে বাসায় ফেরেন। খাবার নিয়ে ফেরেন। আমরা রাতে একবেলা খাই, তবে পেট ভরে খাই। বাবা খাবার আনতেন হোটেল থেকে। তুমি জানো কি না জানি না, ভালো চালু হোটেলে উৎকৃষ্ট খাবার প্রচুর জমে যায়। হোটেল মালিকরা সেসব খাবার ফেলে না,
একত্রে জমা করে রাখে, গরিব দুঃখীদেরকে দিয়ে দেয়। বাবা একটা হোটেলের সঙ্গে ব্যবস্থা করেছিলেন। রাত ৮টার দিকে প্যাকেট ভর্তি খাবার নিয়ে আসতেন। সব কিছু একসঙ্গে মেশানো বলে অদ্ভুত স্বাদ। মাছ, গোশত, ভাজি, বিরিয়ানি, খিচুড়ি, সব কিছুর অদ্ভুত মিশ্রণ। স্যার, খেতে কেমন? প্রচণ্ড ক্ষুধা নিয়ে যা খাওয়া যায় তাই অমৃতের মতো লাগে। তবে ওই খাবারটা ভালো ছিল। আমরা সবাই খুব আগ্রহ করে খেতাম। শুধু আমার মেজ বোন খেতেন না। আমার মেজ বোন ছিলেন বিদ্রোহী টাইপের। তিনি বিদ্রোহ করে ফেললেন। কঠিন গলায় বললেন, মানুষের এঁটো খাবার আমি খাবো না, মরে গেলেও না। বাবা তাকে নানা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেন। সব কিছু এঁটো হয়, কিন্তু খাবার কখনো এঁটো হয় না। মেজ বোন বাবার যুক্তির ধার দিয়েও গেলেন না। তিনি চোখ মুখ শক্ত করে বললেন, আমি এঁটো খাবার খাই না। তার জন্যে চিড়ার ব্যবস্থা হয়েছিল। সে শুকনো চিড়া চিবিয়ে পানি খেত। আমার মেজ বোন খুব রূপবতী ছিলেন। আমরা সবাই দেখতে মোটামুটি ভালোই ছিলাম। মেজ বোন ছিলেন সেই ভালোর মধ্যেও ভালো। খুব হাসি খুশি ছিলেন। অদ্ভুত অদ্ভুত কথা বলে আশেপাশের মানুষদের চমকে দিতে ভালোবাসতেন। যেমন তার একটা কথা ছিল, একটা পোকা আছে আমার খুব প্রিয়, আমি সেই পোকা কী যে পছন্দ করি। পোকাটার নাম চিংড়ি মাছ। আপনার সেই বোনের নাম কি স্যার? হিসামুদ্দিন ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তার নাম আমি তোমাকে বলবো না। ওই নামটা অজানাই থাকুক। হাসান, আজ আর কথা বলবো না। কেমন যেন মাথা ধরে গেছে। আগামী সপ্তাহে আবার দেখা হবে। জি আচ্ছা স্যার। তোমাকে টাকা পয়সা ঠিকমতো দিচ্ছে তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। হাসান তার কথা বলতে পারল না। হিসামুদ্দিন সাহেব যেখানে তার গল্প থামিয়েছেন সেখানে হুট করে চাকরি চাওয়া যায় না। হিসামুদ্দিন উঠে দাঁড়ালেন। তার কেমন জানি অস্বস্তি লাগছে। বুকে চাপ ব্যথা বোধ হচ্ছে। লক্ষণগুলো পরিচিত, আবার ঠিক পরিচিতও নয়। শরীর খারাপের একটা লক্ষণের সঙ্গে অন্যটার তেমন মিল থাকে না। হিসামুদ্দিন নিজের শোবার ঘরে ঢুকলেন। বিছানায় কি খানিকক্ষণ শুয়ে থাকবেন? তার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। বুকের ব্যথাটা কমে গেছে, তবে মাথার যন্ত্রণাটা বাড়ছে। মনে হয় চোখ সম্পর্কিত কোনো সমস্যা। কাল অনেক রাত জেগে কাগজপত্র দেখেছেন। চোখের উপর চাপ পড়েছে। চশমাটা বদলানো দরকার, বদলানো হচ্ছে না। তার পানির পিপাসা হচ্ছে। পানি দেবার জন্যে কাউকে বলতে হয়। এই পরিশ্রমটুকু করতে ইচ্ছা করছে না। খাটের পাশে কলিং বেলের সুইচ আছে। সুইচে হাত পড়লেই কেউ একজন ছুটে আসবে। তিনি বসেছেন সোফায়। কলিং বেলটা মনে হচ্ছে অনেক দূরে। চিত্রলেখার সঙ্গে কথা বললে কেমন হয়? ম্যারিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান যেন কত। এই তথ্য তার জানা। তারপরেও চিত্রলেখার সঙ্গে কথা বলার সময় প্রতিবার নতুন করে জানতে হয়। দিনের শুরুতেই তিনি জানেন আজ কত তারিখ। তারপরেও প্রতিটি সিগনেচারের সময় তাকে জিজ্ঞেস করতে হয় আজ কত তারিখ। বাংলাদেশের সঙ্গে আমেরিকার সময়ের ব্যবধান কত? ৮ ঘন্টা? ১২ ঘন্টা? রাত ২টার সময় মেয়েকে ঘুম থেকে ডেকে তোলার কোনো অর্থ হয় না। হিসামুদ্দিন সোফা থেকে উঠে খাটের দিকে গেলেন। খাটে হেলান দিয়ে সুইচ টিপলেন। মোতালেব উদ্বিগ্ন মুখে ছুটে এলো। ঘরে ঢুকল না। দরজার পর্দা সরিয়ে উঁকি দিল। হিসামুদ্দিন সাহেব ঠিক বুঝতে পারলেন না কী জন্যে মোতালেবকে ডেকেছেন। পানি দেবার জন্যে নাকি কটা বাজে জানার জন্যে। তার শোবার ঘরে কোনো ঘড়ি নেই। ঘড়ির শব্দে তার অস্বস্তি বোধ হয়। সময় জানার জন্যে তাকে কাউকে না কাউকে জিজ্ঞেস করতে হয়। কটা বাজে মোতালেব? স্যার, সাইটটা এখনো বাজে নাই। চা দিব? না, আজ চা খাবো না। তুমি টেলিফোন হ্যান্ডসেটটা নিয়ে এসো। জি আচ্ছা স্যার। মোতালেব প্রায় দৌড়ে গেল। বাংলাদেশ আমেরিকার সময়ের পার্থক্যটা জানা হলো না। চিত্রলেখা হয়তো ডরমিটরিতে নেই, ক্লাসে গেছে। টেলিফোন বেজে যাবে, কেউ ধরবে না। হ্যালো, কেমন আছিস রে মা? বাবা ১ সেকেন্ড ধরে রাখো, আমি আসছি। হিসামুদ্দিন টেলিফোন ধরে আছেন। তার মাথার যন্ত্রণাটা এখন খুব বেড়েছে। এই যন্ত্রণা নিয়েই তিনি খুব স্বাভাবিকভাবে মেয়ের সঙ্গে কথা বলবেন। এটাও এক ধরনের খেলা। হ্যালো বাবা।
1 সেকেন্ডের জন্য কোথায় গিয়েছিলি? মাইক্রোওয়েভ বন্ধ করতে গিয়েছিলাম। রান্নাবান্না? ঠিক রান্নাবান্না না, খিদে লেগেছিল। পিৎজা করতে গিয়েছিলাম। হয়েছে? হয়েছে। আমি কপ কপ করে খাচ্ছি। শব্দ শুনতে পাচ্ছ না? পাচ্ছি। তোমার খবর কি বাবা? খবর ভালো। জীবনী লেখা হচ্ছে? হুম। যতটুকু লেখা হয়েছে পাঠিয়ে দিতে পারবে? এখন আমার একটা ফ্যাক্স নাম্বার আছে। নাম্বার দেব? না। না কেন? সবটা লেখা হোক তারপর। তোমার গলা এমন শোনাচ্ছে কেন বাবা? কেমন শোনাচ্ছে? মনে হচ্ছে তুমি অসুস্থ। আমি সুস্থই আছি। তোর পড়াশোনার অবস্থা কি? অবস্থা ভালো। এখন পর্যন্ত কোনো বি পাইনি। স্ট্রেইট এ। ও আচ্ছা। তুমি একটা শুকনা ও আচ্ছা দিয়ে সেরে ফেললে। স্ট্রেইট এ যে কি ভয়াবহ জিনিস তুমি কি জানো? আমি যখন করিডোর দিয়ে হাঁটি ছেলেমেয়েরা তখন অদ্ভুত চোখে তাকায়। বাবা 1 সেকেন্ড ধরবে? আমি একটা কোকের ক্যান নিয়ে আসি। হিসামুদ্দিন টেলিফোন ধরে রাখলেন। মাথার ব্যথাটা এখন আর নেই, তবে পিঠে ব্যথা হচ্ছে। ব্যথার ব্যাপারটা কি সাইকোলজিক্যাল? মনস্তাত্ত্বিক ব্যথাই শুধু মিনিটে মিনিটে স্থান বদলায়। বাবা। কি মা? কোকের ক্যান নিয়ে এসেছি, এখন কথা বলো। কি কথা বলবো? কি কথা বলবে সেটা তুমি জানো, আমি কি করে বলবো? তুই কথা বল, আমি শুনি। আমার কথা বলার হলে তো আমি টেলিফোন করতাম। টেলিফোন তুমি করেছো, তুমি কথা বলবে, আমি শুনব। আগেরবার বলেছিলি ব্রাজিলের একটা ছেলের সঙ্গে ভাব হয়েছে, সেই ভাব এখনো আছে? ভাব হয়েছে এই কথা তো বাবা বলিনি। সে আমাকে ডিনার এবং মুভি দেখার জন্য ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম। তারপর? তারপর আবার কি? একবারই গিয়েছিলি আর যাসনি? না, হাদা টাইপ ছেলে, চেহারা দেখে বোঝা যায় না, কিছুক্ষণ কথা বললেই টের পাওয়া যায়। ওর সঙ্গে কথা টথা বলে আমার কি মনে হয়েছে জানো? কি মনে হয়েছে? মনে হয়েছে মানুষ বানর থেকে এসেছে ঠিকই, তবে সবাই পুরোপুরি মানুষ হয়নি, অনেকেই বানর রয়ে গেছে। হি হি হি। এখন এমন কেউ নেই যার সঙ্গে ডিনার খেতে যাচ্ছিস বা মুভি দেখছিস? ইচ্ছে করে না। বাবা, আমার কি ধারণা জানো? আমার ধারণা পুরুষরা প্রাণী হিসেবে মেয়েদের অনেক নিচে, বুদ্ধিবৃত্তির লোয়ার লেভেলে। রাগ করেছো বাবা? রাগ করব কেন? তুমিও তো পুরুষ, এই জন্যে। হি হি হি। কথায় কথায় হাসার অভ্যাস কি তোর এখনো আছে? এটা তো বাবা কোনো খারাপ অভ্যাস না যে ছেড়ে দিতে হবে। তা না। তুমি যে বলেছ আমার জন্য ভালো একটা ছেলে খুঁজে বের করবে যাকে আমি বিয়ে করব, খুঁজে পেয়েছ? এখনো পাইনি। খুঁজছো নাকি খোঁজা বন্ধ করে দিয়েছ? খুঁজছি। বাবা, আমার পয়েন্টগুলো মনে আছে তো? ছেলেটির কি কি গুণ থাকতে হবে মনে আছে? আছে। বলো তো শুনি। লম্বা হতে হবে, গায়ের রং শ্যামলা, আইকিউ থাকবে 160-এর উপরে, কথায় কথায় হি হি করে হেসে ওঠার ক্ষমতা থাকতে হবে, পড়াশোনায় খুব ভালো হতে হবে। একটা পয়েন্ট বাদ গেছে বাবা। কোন পয়েন্ট? ঠোঁট মোটা হলে চলবে না, ঠোঁট পাতলা হতে হবে। তুই কি এর মধ্যে দেশে বেড়াতে আসবি? পাগল হয়েছ? আমার মাথার ঘায়ে কুত্তা পাগলের অবস্থা। পড়াশোনার যে কি প্রচণ্ড চাপ তুমি বিশ্বাসই করতে পারবে না। এখন সবাই ঘুরে টুরে বেড়াচ্ছে আর আমি চারদিকে বই সাজিয়ে বসে আছি। তুমি টেলিফোন রাখা মাত্র আমি ফার্মাকোলজির বই নিয়ে খুলে বসব। তাহলে টেলিফোন এখন রাখি মা। আচ্ছা। হিসামুদ্দিন টেলিফোন নামিয়ে রাখলেন। মোতালেব চা নিয়ে এসেছে। তিনি চা দিতে নিষেধ করেছিলেন, তারপরেও এনেছে। হিসামুদ্দিন চায়ের কাপ হাতে নিলেন। তিতলি কলেজে যাবার জন্যে তৈরি হয়েছে, অপেক্ষা করছে বাবার জন্যে। মতিন সাহেব বাথরুমে ঢুকেছেন। বাথরুম থেকে বের হলে তিতলি রিক্সা ভাড়া চাইবে। একবার না, তিতলিকে কয়েকবার চাইতে হবে। তিনি শেষ পর্যন্ত অত্যন্ত বিরক্ত মুখে মানিব্যাগ খুলে 2টা 10 টাকার নোট বের করবেন। আসা যাওয়ার রিক্সা ভাড়া বাবদ 15 টাকা আর 5 টাকা টিফিনের জন্যে। টাকাটা চাওয়া মাত্র দিয়ে দিলে কি হয়? একসঙ্গে কয়েকদিনের টাকা দিয়ে দিলে রোজ রোজ চাইতেও হয় না। মতিন সাহেব বিরক্ত গলায় বললেন, অস্থির হয়ে পড়েছিস কেন? টাকা টাকা করে তুই তো দেখি দরজা ভেঙে বাথরুমে ঢুকে পড়ার ব্যবস্থা করছিস। স্বভাব থেকে অস্থিরতা দূর কর। অস্থির মানুষ কোথাও গিয়ে পৌঁছতে পারে না। রাগে দুঃখে তিতলির কান্না পেয়ে যাচ্ছে।
বাবার সঙ্গে সহজভাবে কথা বলার সম্পর্ক থাকলে সে অবশ্যই বলতো, তুমি নিজে তো খুব সুস্থির মানুষ, তুমি কোথায় গিয়ে পৌঁছেছ? বাবার সঙ্গে সহজভাবে কথা বলার সম্পর্ক তার না। তিতলি চাপা নিঃশ্বাস ফেলে দাঁড়িয়ে রইল। মতিন সাহেব তার শোবার ঘরের দিকে রওনা হলেন। টেবিলের ড্রয়ার থেকে মানিব্যাগ বের করবেন। তিতলির প্রতীক্ষার অবসান হবে। তিতলি বাবার পেছনে পেছনে গেল। মতিন সাহেব ড্রয়ারের দিকে গেলেন না। খাটের উপর বসতে বসতে বললেন, আজকের কাগজটা দিয়ে যা, আর তোর মাকে বল 1 কাপ চা দিতে। চিনি দিয়ে যেন আবার শরবত না বানায়। 1 কাপে 1 পোয়া চিনি না দিয়ে তো সে আবার চা বানাতে পারে না। আমার দেরি হয়ে যাচ্ছে বাবা। খবরের কাগজটা দিতে আর তোর মাকে চায়ের কথা বলতে কতক্ষণ লাগবে? কথা বলে তুই যে সময়টা নষ্ট করছিস তার চেয়ে কম সময়ে কাগজটা দিয়ে যেতে পারতি, মাকেও খবর দিতে পারতি। তিতলি কাগজ এনে বাবার হাতে দিয়ে রান্নাঘরে চলে গেল। সুরাইয়া মেয়েকে দেখে বিস্মিত হয়ে বললেন, কিরে, এখনো কলেজে যাসনি? তিতলি বলল, বাবাকে 1 কাপ চা দাও, আর আমাকেও 1 কাপ চা দাও। আজ কলেজে যাব না। যাবি না কেন? যেতে ইচ্ছা করছে না। সুরাইয়া কলেজ প্রসঙ্গে আর কিছু বললেন না। মনে হলো মেয়ে কলেজে না যাওয়ায় তিনি খুশিই হয়েছেন। তিতলি যেদিন কলেজে যায় না সেদিন মাকে নানান কাজে সাহায্য করে। দুপুরে রান্নার সময় বলে, মা তুমি একটা মোড়া এনে মোড়ায় চুপচাপ বসে থাকো, আমি তোমার রান্না করে দিচ্ছি। রোজ রোজ রান্না করতে তোমার নিশ্চয়ই বিরক্তি লাগে। আজ সব রান্না আমি রাঁধব, তুমি শুধু বাবার ভাতটা রাঁধবে। তিতলির হাতে কোনো মন্ত্রতন্ত্র আছে, যাই রাঁধে খেতে ভালো হয়। কলেজে যাবি না কেন? বললাম তো ইচ্ছে করছে না। অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না। কলেজে পড়াশোনা কিছু হয় না মা, টিচাররাও আসেন না। যারা আসেন হড়বড় করে 2-1টা কথা বলে চলে যান। তারা কি বলেন আমরা কেউ শুনিও না। আমরা নিজেদের মতো ফিসফাস করে গল্প করি, কাটাকুটি খেলা খেলি। বলিস কি? সত্যি কথা বললাম মা, আমরা কলেজে যাই গল্পগুজব হইচই করার জন্যে। পড়াশোনা যাদের করার তারা ঘরে বসে করে। কলেজে তাহলে খুব খারাপ অবস্থা? খারাপ হবে কেন, ভালো অবস্থা। সুরাইয়া চায়ের কাপে চা ঢাললেন। তিতলি কাপ হাতে বাবার ঘরের দিকে রওনা হলো। চট করে বাবার কাপে একটা চুমুক দিয়ে দেখে নিল চিনি ঠিক আছে কিনা। কাজটা ঠিক হলো না, চা এঁটো করে দেয়া হলো। তবে বাবা মার চা এঁটো করা যায়। মতিন সাহেব চায়ের কাপ হাতে নিতে নিতে বললেন, টেবিলের ওপর পেপার ওয়েটের টাকা চাপা দেয়া আছে, নিয়ে যা। তিতলি টাকাটা নিল। মতিন সাহেব বললেন, এই দিক থেকে লালমাটিয়া কলেজে কোনো মেয়ে পড়ে না? তাহলে দুজনে শেয়ার করে যেতে পারতিস, খরচও বাঁচত। দুজন একসঙ্গে যাবার একটা সিকিউরিটিও আছে। কলেজের নোটিশ বোর্ডে একটা নোটিশ দিয়ে দিবি। তিতলি অবাক হয়ে বলল, কি নোটিশ দেব? সহযাত্রী চেয়ে বিজ্ঞপ্তি। তিতলি বলল, আচ্ছা, টাকাটা যে সেভ হচ্ছে সেটা বড় কিছু না, সিকিউরিটিটা আসল। দিনকাল খুবই খারাপ, চারদিকে সিকিউরিটি প্রবলেম। তিতলি বাবার সামনে থেকে চলে গেল। বাবার বক্তৃতা মার্কা কথা শুনতে অসহ্য লাগছে। এর চেয়ে মার সঙ্গে গল্প করার অন্য আনন্দ। মা যত না গল্প করবেন তার চেয়ে বেশি গল্প শুনতে চাইবেন। সামান্য গল্প মা মুগ্ধ হয়ে শোনেন। এই ধরনের মানুষকে গল্প শুনিয়ে খুব আনন্দ। সুরাইয়া মেয়ের হাতে চায়ের কাপ তুলে দিতে দিতে বললেন, নাদিয়ার কি হয়েছে তুই জানিস? তিতলি বিস্মিত হয়ে বলল, না তো, ওর আবার কি হবে? সুরাইয়া বললেন, আমি নাস্তা খাবার জন্য ডাকতে গেলাম, দেখি বই পড়ছে ঠিকই, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিছু বলে না। আমি জেনে আসছি কি ব্যাপার। মা শোনো, আজ দুপুরে আমি রাঁধব। কি রাঁধবি? ঘরে তো বাজারই নেই। বাবা বাজারে যাবে না? বাবাকে দিয়ে 1 কেজি ভালো গরুর গোশত আনিয়ে দাও তো মা। আমি কাটা পেঁয়াজ দিয়ে একটা গোশত রান্না করব। প্রমিতের বাড়িতে একদিন খেয়েছিলাম, খেতে খুব ভালো। আমি প্রমির আম্মার কাছে সব জেনে এসেছি। ঘরে কি সিরকা আছে মা? সিরকা লাগবে, সিরকা ছাড়া হবে না। ঘরে তো সিরকা নেই। সিরকা আনিয়ে দাও না মা। রান্নাটা একবার রাঁধতে না পারলে ভুলে যাব, একবার রাঁধলে আর ভুলব না। সিরকা টিরকার কথা বললে তোর বাবা আবার রেগে যায় কি না কে জানে। এটা আবার কি ধরনের কথা মা? বাবাকে তুমি ভয় পাও কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক হবে বন্ধুর মতো। তোমাদের এরকম কেন? তোমাদের দেখে মনে হয় একজন গুরুমশাই আর একজন প্রাইমারি ক্লাসের ছাত্রী। তিতলি উঠে দাঁড়ালো। তার চা শেষ হয়নি, খেতে ভালো লাগছে না। তিতলি জানে তার মা তার চায়ের কাপের চাটুকু একসময় চুমুক দিয়ে খাবেন। তিনি অপচয় সহ্য করতে পারেন না।
নাদিয়া নিঃশব্দে পড়ছে। তিতলি ঘরে ঢুকতেই সে বই থেকে মাথা না সরিয়ে বলল, কলেজে যাওনি আপা? তিতলি বলল, আজ কলেজে যাব না, আজ আমার ছুটি। নাদিয়া বই থেকে মুখ ঘুরিয়ে বড় বোনের দিকে তাকিয়ে হাসল। তার হাসিই বলে দিচ্ছে বড় আপার কলেজে না যাওয়ার সংবাদে সে খুব আনন্দিত, যদিও তার আনন্দিত হবার কিছু নেই। সে বই রেখে আপার সঙ্গে গল্প করতে বসবে না। বিকেলে একবার কিছুক্ষণের জন্য উঠবে, ছাদে হাঁটতে যাবে, তাও একা একা। ছাদ থেকে নেমে আবারও বই নিয়ে বসবে। তিতলি একটা চেয়ার টেনে নাদিয়ার পাশে বসতে বসতে বলল, নাদিয়া, তোকে খানিকক্ষণ বিরক্ত করি? করো, কিন্তু আপা বেশিক্ষণ না। দিনরাত যে এত বই পড়িস, তোর ভালো লাগে? হুম, যে হারে পড়াশোনা করিস সব বই তো তোর মুখস্থ হয়ে যাবার কথা। নাদিয়া লজ্জিত ভঙ্গিতে হাসতে হাসতে বলল, সব বই তো আমার মুখস্থই। মুখস্থ? তাহলে আর পড়ার দরকার কি? না পড়লে ভুলে যাব না? ভুলে গেলে ভুলে যাবি। সামান্য এসএসসি পরীক্ষার জন্য জীবনটা নষ্ট করে ফেলবি? তোকে দেখে মনে হয় তুই মানুষ না, একটা যন্ত্র। নাদিয়া বলল, আপা তুমি অনেকক্ষণ বিরক্ত করে ফেলেছ, এখন যাও, তোমাকে আর সময় দেওয়া যাবে না। আসল কথা যা বলতে এসেছিলাম সেটা বলা হয়নি। আসল কথা কি? মা সকালে নাশতা নিয়ে এসে দেখে তুই বই পড়তে পড়তে কাঁদছিস। কি হয়েছে? কিছু হয়নি। আমাকে বলতে কোনো অসুবিধা আছে? না, খুবই তুচ্ছ ব্যাপার আপা, এই জন্যে বলতে ইচ্ছা করছে না। কাউকে কিছু বলবি না, আবার ফিচফিচ করে কাঁদবি, এটা কেমন কথা? আর কাঁদব না। আমরা 3 বোনের কেউ কাঁদলে মা মনে খুব কষ্ট পায়। কী জন্যে কাঁদছিস, এই জন্যেই মাকে সেটা জানানো দরকার। মাকে কিছু জানাতে হবে না আপা, তোমাকে বলছি, তুমি শুনে রাখো। ফুপুর বাসায় যে গিয়েছিলাম, সেখানে জামান ভাইয়া আমাকে একটা চিঠি দিয়েছে, কুৎসিত একটা চিঠি। কেউ যে কাউকে এমন কুৎসিত চিঠি দিতে পারে তাই আমি জানতাম না। কি লেখা চিঠিতে? কি লেখা তোমাকে আমি বলতে পারবো না। চিঠিটা কি ফেলে দিয়েছিস? না, ফেলিনি, রেখে দিয়েছি। কিন্তু তোমাকে চিঠিটা আমি কোনোদিন দেখাবো না, দেখতে চেয়েও না। চিঠিটা পড়লে তোমার শরীর অসুচি হয়ে যাবে। আপা এখন তুমি যাও। তিতলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চিঠিতে কি ভালোবাসার কথা লেখা? নাদিয়া চাপা গলায় বলল, ভালোবাসার কথা লেখা থাকলে আমি রাগ করব কেন? ভালোবাসা টাসা না আপা, অতি কুৎসিত কিছু কথা। আপা শোনো, মাকে কিছু বলার দরকার নেই। ফুপুকে কি ঘটনাটা বলবো? না, ফুপু উল্টা আমার উপর রাগ করবে। কোনো মার কাছেই নিজের ছেলের দোষ ধরা পড়ে না। তাছাড়া এইসব ঘটনায় সবার আগে দোষী ভাবা হয় মেয়েটাকে। ফুপু কি বলবে জানো? ফুপু বলবে বাংলাদেশে তো মেয়ের অভাব ছিল না, এত মেয়ে থাকতে জামান তোকে কেন এই চিঠি লিখল? এই রহস্যটার মানে কি? তুই নিশ্চয়ই এমন কিছু করেছিস যে তোকে এ ধরনের চিঠি লেখার সাহস পেয়েছে। তিতলি বলল, ফুপু এরকম কথা বলবে ঠিকই, তুই তো বেশ গুছিয়ে চিন্তা করা শিখে গেছিস। আমি মোটেও গুছিয়ে চিন্তা করি না আপা, যা মনে আসে বলে ফেলি। পড়তে পড়তেই সময় পাই না, এত চিন্তা করব কিভাবে? নাদিয়া হাসল, এত সুন্দর করে হাসল যে তিতলির তৎক্ষণাৎ ইচ্ছা করল বোনকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকতে। সেটা করতে গেলে নাদিয়া বিরক্ত হবে। আচ্ছা, নাদিয়া কি জানে যত দিন যাচ্ছে সে তত সুন্দর হচ্ছে? না, তা সে জানে না। আয়নায় সে মনে হয় নিজেকে দেখেও না। তার সমস্ত জগৎ পাঠ্য বইয়ে সীমাবদ্ধ। তিতলির ধারণা সে যদি প্রেমে পড়ে তাহলে কোনো মানুষের প্রেমে পড়বে না, কোনো একটা পাঠ্য বইয়ের প্রেমে পড়বে। তিতলি উঠে পড়ল। মতিন সাহেব গোশত বা সিরকা কোনোটাই আনেননি। গোশত প্রসঙ্গে তিনি বলেছেন, গোশত শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। সবচেয়ে খারাপ ধরনের প্রোটিন হলো অ্যানিম্যাল প্রোটিন। সপ্তাহে একদিনের বেশি গোশত খাওয়া ঠিক না। এই সপ্তাহে এর মধ্যে 2 দিন হয়ে গেছে, আর না। সিরকার প্রসঙ্গে বলেছেন, সিরকাটা কোন কাজে লাগে? বাড়িটা তো কাবাব হাউস না যে সিরকা লাগবে, সয়া সস লাগবে। সুরাইয়া স্বামীর সঙ্গে যুক্তিতর্কে যাননি, চুপ করে গেছেন। তার মনটা একটু খারাপ হয়েছে। মেয়েটা শখ করে একটা জিনিস চেয়েছে। মতি সাহেব তার স্ত্রীর সঙ্গে রাগারাগিও করেছেন। তিতলির কলেজ বাদ দেওয়া প্রসঙ্গে রাগারাগি। সকাল থেকে তো রিক্সা ভাড়া করে আমার মাথা খারাপ করে দিচ্ছিল। মনে হচ্ছিল দরজা ভেঙে বাথরুমে ঢুকে পড়বে। যখন ভাড়া দিলাম তখন আর কোথাও যায় না। এর মানে কি? আদর দিয়ে দিয়ে সব কটা মেয়ের মাথা যে তুমি খেয়েছো সেটা কি তুমি জানো? মেয়েরা কিছু বললে তোমার হুঁশ থাকে না। মেয়েদের কেউ মুখ দিয়ে একটা শব্দ বের করলে ওইটা নিয়ে থাকো। মুখ দিয়ে সিরকা শব্দ বের করেছে, তুমিও তসবি জপা শুরু করেছো, সিরকা সিরকা। আদর এবং প্রশ্রয় কম দেবে, এর ফল আখেরে শুভ হবে।
মতিন সাহেব বাজার এনে দিয়ে কাগজ কলম নিয়ে বসেছেন। তিতলির কলেজের নোটিশ বোর্ডে ঝোলানোর জন্যে একটা বিজ্ঞাপন তিনি নিজেই লিখবেন। কাল কলেজে যাওয়ার সময় মেয়ের হাতে ধরিয়ে দেবেন। মেয়ে নিজের আগ্রহে এই কাজ করবে না। তেমন শিক্ষা তারা মার কাছ থেকে পায়নি। তাদের মা তাদের শুধু আদরই দিয়েছে, শিক্ষা দেয়নি। মতিন সাহেব অনেক চিন্তা ভাবনা এবং পরিশ্রম করে জিনিসটা দাঁড় করালেন। সহযাত্রীর জন্য বিজ্ঞাপন। আমার বাসা কলাবাগানের অভ্যন্তরে। দেশের বর্তমান অশান্ত পরিবেশে রিকশাযোগে একা একা কলেজে আসবার সময় কিঞ্চিৎ ভীত থাকি। এমত অবস্থায় সহপাঠী বন্ধুদের জানাচ্ছি, তাহাদের কেহ যদি কলাবাগান এলাকায় থাকেন এবং আমার সঙ্গে একত্রে রিকশায় আসা যাওয়া করতে রাজি থাকেন, তাহা হইলে আমার জন্য অত্যন্ত শুভ হয়। রিকশা ভাড়া বাবদ যে অর্থ ব্যয় হয় তা সমান সমান ভাগাভাগি করা হইবে। ফলশ্রুতিতে অভিভাবকেরও অর্থনৈতিক সাশ্রয় হইবে। যোগাযোগের ঠিকানা তিতলি বেগম, 12/10 কলাবাগান, হলুদ কাঠের গেটলা বাড়ি। দুপুরে খেতে বসে নাদিয়া উৎফুল্ল গলায় বলল, নিশ্চয় আপা রেঁধেছে, রং দেখেই টের পাচ্ছি আপার রান্না। তিতলি লজ্জিত গলায় বলল, আহ্লাদি করিস না, খা। তুমি যাই রাঁধো তাই এমন অপূর্ব হয় কেন বলো তো? তুমি একটা রান্নার স্কুল দিও আপা, দেখবি দলে দলে তোমার স্কুলে ছাত্র ভর্তি হবে। যথেষ্ট হয়েছে। মোটেই যথেষ্ট হয়নি আপা। তুমি কি জানো তুমি খুব অল্প বয়সে বিধবা হবে? সুরাইয়া তীক্ষ্ণ গলায় বললেন, এটা কি ধরনের কথা? নাদিয়া বলল, আপা ভালো ভালো রান্না করবে। সেই রান্না খেয়ে খেয়ে দুলাভাই ফুলে ফেপে একাকার হবে, কোলেস্টেরল হবে, হাই ব্লাড প্রেশার হবে, তারপরেও খাওয়া ছাড়তে পারবে না, তারপর একদিন হার্ট অ্যাটাক। সুরাইয়া বললেন, রসিকতা ভালো, এ ধরনের রসিকতা ভালো না, তবা কর, বল তবা। নাদিয়া বলল, তবা। সুরাইয়া বললেন, তুই কথাবার্তা আরও সাবধানে বলবি, যা ইচ্ছা বলে ফেলিস, আশ্চর্য। তিতলি বলল, বক্তৃতা বন্ধ করো তোমা, বেচারি আরাম করে খাচ্ছে, খাক। সন্ধ্যাবেলা তিতলির ফুপু নাফিসা খানম এলেন। পরনে ধবধবে সাদা শাড়ি, কাঁধে গোলাপি চাদর, ছোটোখাটো মহিলা, সরল ধরনের গোলগাল মুখ। কথা বলেন নিচু গলায়, কিন্তু তার নিচু গলার প্রতিটি শব্দের গুরুত্ব অসীম। নাফিসা খানম গাড়ি থেকে নেমেই ভুরু কোঁচকালেন। নষ্ট কলিং বেল এখনও বদলানো হয়নি। গত সপ্তাহে তিনি শক খেয়েছিলেন। মতিনকে বলে গেছেন ঠিক করতে, মতিন সেটা ঠিক করেনি। তিনি ড্রাইভারকে তৎক্ষণাৎ দোকানে পাঠালেন। ড্রাইভার ডিংডং শব্দ হয় এমন একটা কলিং বেল কিনবে, একজন ইলেকট্রিশিয়ানকে সঙ্গে করে নিয়ে আসবে। তিনি থাকতে থাকতেই কলিং বেল ঠিক হবে। নাফিসা খানম কারো বাড়িতেই খালি হাতে যান না। এখানেও 1 কেজি জিলাপি নিয়ে এসেছেন। জিলাপি দোকানের কেনা না, তার নিজের বানানো। এক ময়রার কাছ থেকে তিনি মিষ্টি বানানো শিখছেন। জিলাপি ভালো হয়েছে, তবে জিলাপির প্যাঁচ ঠিকমতো হয়নি। 2.5 প্যাঁচ হবার কথা, তার কোনো কোনোটিতে 3 প্যাঁচ হয়েছে, কোনো কোনোটিতে 1 প্যাঁচ। মতিন এসে বড় বোনকে কদমবুসি করলেন। এটা নতুন না, সব সময় করেন। নাফিসা খানম এত ভক্তিতেও বিচলিত হলেন না। শুকনো গলায় বললেন, কিরে, তোকে না বললাম কলিং বেল ঠিক করাতে, ঠিক করাসনি কেন? মতিন আমতা আমতা করে বললেন, বেল কিনিয়েছি, বেল ইলেকট্রিক তার সব কেনা, মিস্ত্রি পাচ্ছি না। মিস্ত্রি পাবি না কেন? মিস্ত্রিরা সব দল বেঁধে গেল কই? আমার পরিচিত একজন মিস্ত্রি আছে, ও গেছে দেশের বাড়িতে। পয়সা দিয়ে কাজ করাবি, তার আবার পরিচিত অপরিচিত কি? কাল পরশুর মধ্যে লাগিয়ে ফেলবো আপা। তিতলিকে অজুর পানি দিতে বল, মাগরেবের সময় পার হয়ে যাচ্ছে। জিলাপি নিয়ে এসেছি, খা, গরম গরম খা, ঠান্ডা হলে ভালো লাগবে না। নাফিসা খানম মজু করে নামাজ পড়তে বসলেন। মতিন সাহেব হাঁপ ছেড়ে বাঁচলেন যে কলিং বেল সমস্যা বেশি দূর গড়ায়নি। সমস্যার এত সহজ সমাধান অবশ্যই হলো না। নামাজ শেষ করেই নাফিসা খানম বললেন, মতিন, তুই তোর কলিং বেল আর তারপর কি কিনেছিস আমাকে দেখা। আমি ড্রাইভারকে কিনতে পাঠিয়েছি, যেটা ভালো সেটা লাগাবো, বাকিটা তুলে রাখবো। মতিন মুখ শুকনো করে কলিং বেল খুঁজতে গেলেন। যে জিনিস কেনাই হয়নি সে জিনিস খুঁজে পাওয়া মুশকিল। মতিন সম্ভব অসম্ভব সব জায়গা খুঁজছেন, আর কিছুক্ষণ পরপর বলছেন, আশ্চর্য, পলিথিনের একটা কালো ব্যাগে ছিল, খাটের নিচে রেখেছি, গেল কোথায়? তার স্বভক্তি নাফিসা খানম শুনেও না শোনার ভান করছেন। এত কিছু শোনার সময় তার নেই। তিনি এসেছেন জরুরি কাজে, তিতলির বিয়ের ব্যাপারে কথা বলার জন্যে। ওই পার্টি গায়ে লিয়ে দিয়েছিল, ফাইনাল কথা বলবে বলে ডেট দিয়ে আসেনি। এখন আবার খানিকটা উৎসাহ দেখাচ্ছে।
নতুন পরিস্থিতিতে স্ট্র্যাটেজি নিয়ে তিনি আলাপ করতে এসেছেন। আলাপ তিনি করছেন সুরাইয়ার সঙ্গে, তবে তিনি চাচ্ছেন মীরাও ব্যাপারটা শুনুক। মতামত দেবে না, শুধু শুনে যাবে। বিয়েটিএ বিষয়ক গল্প শুনতে নাদিয়ার একেবারেই ভালো লাগে না। তারপরেও তাকে গভীর আগ্রহ নিয়ে শুনতে হচ্ছে। ফুপু যতক্ষণ থাকবেন ততক্ষণ সবাই তাকে ঘিরে থাকবে, এটাই অলিখিত নিয়ম। নাফিসা খাটে পা উঠিয়ে বসে আছেন। তার দুপাশে নাদিয়া এবং তিতলি। নাতাশা ঠিক তার পেছনে হাঁটু গেড়ে দাঁড়িয়ে আছে। নাতাশার দায়িত্ব হচ্ছে পুপুর চুল টেনে দেয়া। এই কাজটা নাকি নাতাশা খুব ভালো পারে। ঘটনা কি হলো শোন। রাত ৮টা বাজে। তিতির ফুপার কাছে গেস্ট এসেছে। আমি গেস্টদের চা আর নুডলস দিয়ে শোবার ঘরে এসেছি। খুবই মাথা ধরেছে। কাজের মেয়েটাকে বললাম চুল টেনে দিতে। সে চুল টানছে, তখন টেলিফোন এলো। খুবই নরম গলা। আপা কেমন আছেন? শরীর ভালো? এসব ন্যাকামি টাইপের কথা। আমি গলা শুনেই বুঝেছি কে। তারপরেও বললাম, চিনতে পারছি না তো, কে বলছেন? বলল, আমি বুলা। আমি বললাম, ও আচ্ছা, বুলা হচ্ছে ছেলের মামি। পশ্চিমবঙ্গের মেয়ে তো, চর্বির ভাঁজে ভাঁজে দুষ্টু বুদ্ধি, আমাদের মতো সোজা সরল না। আমি বললাম, কি ব্যাপার, হঠাৎ টেলিফোন? সে বলে কি, আপা আপনার সঙ্গে একটু বসতে হয়, সোমবার কি আপনার সময় হবে? আমি বললাম, না, এই সপ্তাহটা খুব ব্যস্ত থাকব। কোনো রকম আগ্রহ দেখালাম না। ভাবটা এরকম করলাম যে আমার কোনো গরজ নেই। গরজ দেখালেই এরা মাথায় উঠে যায়। শুরুতে বেশি গরজ দেখানোর জন্য ওরা ঠান্ডা মেরে গিয়েছিল। যেই গরজ দেখানো বন্ধ, অমনি খোঁজ পড়েছে। সুরাইয়া বললেন, ওদের আগ্রহ আছে? আগ্রহ অবশ্যই আছে, তবে ভালো ছেলে একটা হাতে থাকলে যা হয়, দুনিয়ার মেয়ে বাজিয়ে দেখে, তাই করছে। দুনিয়ার মেয়ে দেখে বেড়াচ্ছে। কোনো মেয়েরই ভালো কিছু চোখে পড়ছে না, শুধু খুঁতগুলো চোখে পড়ছে। নাদিয়া বলল, ভালো ছেলে আপনি কাকে বলেন ফুপু? নাফিসা খানম পানের বাটা থেকে পান মুখে দিতে দিতে বললেন, আমার কাছে ভালো ছেলের হিসাব খুব সোজা। ছেলের ঢাকা শহরে নিজের বাড়ি থাকতে হবে, ভালো একটা চাকরি থাকতে হবে, পরিবারের ছোট বা মেজ ছেলে হতে হবে, বড় ছেলের উপর সংসারের দায় দায়িত্ব থাকে, বড় ছেলে চলবে না, গায়ের রং ফর্সা হতে হবে, রং ময়লা হলে তার মেয়েগুলোর রং হবে ময়লা, মেয়েদের বিয়ে দিতে গিয়ে জান বের হয়ে যাবে, লম্বা হতে হবে, বাপ পাটু হলে ছেলে মেয়ে সব নাটবল্টু হয়। তোর বাপকে ডাকতো, তাকে দুটা কথা বলে বিদায় হব। মতিন শুকনো মুখে এসে দাঁড়ালেন। নাফিসা খাতুন চায়ের কাপে পানের পিক ফেলতে ফেলতে বললেন, কলিং বেল পাওয়া গেছে? না, পলিথিনের ব্যাগে করে খাটের নিচে এনে রেখেছিলাম। ভালো করে ভেবে দেখ, কিনে হয়তো দোকানেই ফেলে এসেছিস। সেটাও হতে পারে। কিনেছিস কোত্থেকে? নবাবপুর থেকে। কাল গিয়ে খোঁজ নিবি। পয়সা দিয়ে জিনিস কিনে দোকানে ফেলে আসা কোনো কাজের কথা না। জি বুবু। আচ্ছা, এখন যা। মতিন হাঁপ ছাড়লেন। মনে হচ্ছে ঘাম দিয়ে তার জ্বর ছেড়েছে। নাফিসা বললেন, তিতলি, কাগজ আর কলম আন। জিলাপি রেসিপি তোকে লিখে দিয়ে যাই। আমি মুখে মুখে বলি, তুই লিখে নে। না নাদিয়া, তুই লেখ, তোর হাতের লেখা ভালো। নাদিয়া জিলাপির রেসিপি লিখল। আজ তার অনেক সময় নষ্ট হলো। নষ্ট সময়টা কাভার করার জন্যে অনেক রাত জাগতে হবে। সুন্দর করে লিখে রাখ উপকরণ: ময়দা 1 কাপ, চিনি 1 কাপ, গোলাপ জল 1 টেবিল চামচ, সয়াবিন তেল 1 কাপ। ময়দা 1/2 কাপ পানিতে ভালো করে গুলে 2 দিন ঢেকে রাখতে হবে। রেসিপি দিয়ে নাফিসা উঠলেন। সুরাইয়ার হাতে একটা খাম ধরিয়ে দিলেন। সামনের মাসের খরচ 4000 টাকা। টাকার খাম সুরাইয়া খুব লজ্জিত মুখে নিলেন। তার লজ্জা অবশ্যই নাফিসা খানমের চোখে পড়ল না। তিনি কলিং বেল লাগানো হয়েছে কিনা দেখতে গেলেন। মিস্ত্রি কলিং বেল লাগিয়েছে। নাফিসা খানম দুবার বেল টিপলেন। বেলের আওয়াজে তেমন খুশি হলেন না। ক্যানক্যানে শব্দ কানে লাগে। নাদিয়া রাত 1টা পর্যন্ত পড়ে। বড় পুপুর জন্যে 1.5 ঘন্টা নষ্ট হয়েছে। সেই সময় পুষিয়ে নেবার জন্যে সে 2:30টা পর্যন্ত পড়ে ঘুমোতে গেল। 2টা খাটের একটাতে সে একা ঘুমোয়, অন্যটাতে তিতলি নাতাশাকে নিয়ে শোয়। কেউ সঙ্গে শুলে নাদিয়ার ঘুম আসে না। এটা তার ছেলেবেলার অভ্যাস। একমাত্র ব্যতিক্রম বড় আপা। বড় আপা তার সঙ্গে ঘুমোলে কোনো সমস্যা হয় না, বরং ঘুমের আগে কিছুক্ষণ গল্পগুজব করতে পেরে ভালো লাগে। রাত 2:30টার সময় কারো জেগে থাকার কথা না। নাদিয়া ঘুমোতে এসে দেখে তিতলি জেগে আছে। নাদিয়া বিস্মিত হয়ে বলল, এত রাত পর্যন্ত জেগে আছো কেন? তিতলি হাই তুলতে তুলতে বলল,
তোর জন্য জেগে আছি। ঘুমের আগে খানিকক্ষণ গল্প না করলে ভালো লাগে না। আপা থ্যাংক ইউ। আজ কী নিয়ে গল্প করবি? আমি তো আপা গল্প করতে পারি না। তুমি গল্প করবে, আমি শুনব। কী গল্প শুনতে চাস? কলেজে কি মজা টজা করো সেই সব বলো। কলেজে কোনো মজা টজা করি না, মজা মজা ভাব করি, এই পর্যন্তই। তোমার মজা মজা ভাবের গল্প করো, আমি শুনি। আমার নিজের কোনো মজা করতে ইচ্ছা করে না, অন্যের মজা শুনতে খুব ভালো লাগে। হাসান ভাইয়া হঠাৎ হঠাৎ যখন আসে, তুমি মুখটুক লাল করে তার সঙ্গে গল্প করো, আমার কী যে ভালো লাগে। কিন্তু আপা, আমি কোনোদিনও এরকম করতে পারবো না। একটা ছেলের সঙ্গে আমি গল্প করছি ভাবতেই পারি না। গল্প করার সমস্যা কি? কী গল্প করব? আমি তোমাকে ভালোবাসি এইসব বলবো? ভাবতেই তো গা শিরশির করছে। একটা ছেলে আর মেয়ে যখন গল্প করে তখন কেউ কিন্তু বলে না আমি তোমাকে ভালোবাসি। বলে না কেন? ভালোবাসার কথা বলার দরকার হয় না। হাসান ভাই তোমার সঙ্গে কী নিয়ে গল্প করে? ও কি গল্প করবে? ও চুপচাপ থাকে। তুমি একা বকবক করে যাও? হুম। কী নিয়ে বকবক করো? ভালো যন্ত্রণা হলো দেখি। আমি কি মুখস্থ করে রেখেছি নাকি? হাসান ভাইয়ের কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লাগে আপা? জানি না, এইসব নিয়ে ভাবিনি। একজন ছেলের প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ, আর তাকে কী জন্যে ভালোবাসো তা জানো না? তুই হঠাৎ এমন বকবক শুরু করলি কেন? নাদিয়া বলল, আর করব না, আর শুয়ে পড়ি। নাদিয়া লজ্জিত গলায় বলল, ছাদে যাবে আপা? তিতলি বিস্মিত গলায় বলল, রাত ৩টার সময় ছাদে যাবি মানে? তোর মাথায় কি ছিটটিট আছে? নাদিয়া মাথা নিচু করে হাসল। তিতলি চিন্তিত গলায় বলল, শোন নাদিয়া, আমার কেন জানি সন্দেহ হচ্ছে তুই রাত দুপুরে এরকম একা একা ছাদে যাস। যাস নাকি? নাদিয়া হাসছে, বিচিত্র ভঙ্গিতে হাসছে। এরকম করে হাসছিস কেন? আমি সহজভাবেই হাসছি, তোমার কাছে অদ্ভুত লাগছে। চলো না আপা, ছাদে যাই 10 মিনিটের জন্যে। বৃষ্টিতে ছাদ পিছল হয়ে আছে। অকারণে অজুহাত তৈরি করবে না আপা। তুমি যদি এখন আমার সঙ্গে ছাদে যাও, তাহলে তোমাকে মন খুশি হয়ে যাবার মতো একটা কথা বলবো। তিতলি বোনের সঙ্গে ছাদে গেল। নিশিরাতের ছাদ, গা কেমন জানি ছমছম করে। তিতলি বলল, তুই একা একা ছাদে এসে কি করিস? কিছু করি না, আকাশের তারা দেখি। আমাকে কি বলবি বলেছিলি, বলে ফেল। কিসে কথা যা শুনলে আমার মন ভালো হয়ে যাবে? নাদিয়া হাসতে হাসতে বলল, কোনো কথা না আপা, তোমাকে ছাদে আনার জন্য এটা হলো আমার একটা ট্রিক্স। সরি। ট্রিক্স করার দরকার ছিল কি? আমাকে বললেই আমি আসতাম। না, আসতে না। আচ্ছা আপা, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। তুমি যদি রাগ না করো তাহলে বলি। রাগ করব না, বল। আগে প্রতিজ্ঞা করো যে রাগ করবে না। তোর এসব প্রতিজ্ঞা ছেলে মানুষ আমার ভালো লাগে না। বললাম তো রাগ করব না, কথাটা কি? নাদিয়া মুখ নিচুক করে প্রায় ফিসফিস করে বলল, তুমি কি কখনো হাসান ভাইকে চুমু খেয়েছ আপা? তিতলি স্তম্ভিত হয়ে গেল। নাদিয়ার মতো মেয়ে এরকম অশালীন একটা কথা বলতে পারে তা তার কল্পনাতেও আসেনি। হতভম্ব ভাব সামলে তিতলি বলল, তুই এসব কি বলছিস? পড়াশোনা করতে করতে তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? সরি আপা, আমি খুব রাগ করেছি, অসম্ভব রাগ করেছি। তুমি কিন্তু বলেছিলে রাগ করবে না। আমি তো বুঝতে পারিনি তুই এই ধরনের কথা বলতে পারিস। আর কোনোদিন বলবো না আপা। তুমি কি খুব বেশি রাগ করেছ? হ্যাঁ। তুমি কিন্তু আমার প্রশ্নটার জবাব দাওনি। তারপরেও তুই জবাব চাচ্ছিস? হ্যাঁ, আমার খুব জানতে ইচ্ছে করে। আমি তো কল্পনাও করতে পারি না আপা, একটা মেয়ে কী করে একটা ছেলেকে চুমু খাবে। তিতলির ইচ্ছে করছে বোনের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিতে। সে অনেক কষ্টে নিজেকে সামলে কঠিন গলায় বলল, চল নিচে যাই। আপা, তোমার মনটা তো খুব বেশি খারাপ হয়েছে। এখন তোমার মন ভালো করে দিচ্ছি। তোমাকে আমি বলেছিলাম না যে তোমার মন খুশি হবার মতো একটা কথা বলবো? এটা কোনো ট্রিক্স না, সত্যি। কথাটা হচ্ছে, কাল তুমি যখন নিউ মার্কেটে গিয়েছিলে তখন হাসান ভাই এসেছিলেন। কখন, সকালে? হুম। কাল দিন গেল, আজকের দিন গেল, তুই বলিসনি কেন? তোমাকে চমকে দেবার জন্য জমা করে রেখেছিলাম। হাসান ভাই যখন এলেন তখন বাবা বাসায় ছিলেন না, কাজেই আমি ওনাকে যত্ন করে বসালাম। অনেক গল্প করলাম। কি গল্প করলি? উনি তো গল্প করতে পারেন না, আমি একাই গল্প করলাম। তুই গল্প করতে পারিস নাকি? মাঝে মাঝে আমি খুব মজা করে গল্প করতে পারি, হাসির কথা বলতে পারি। আমি মানুষের গলা স্বরও নকল করতে পারি। সে কি? আমি তোমার গলার স্বর নকল করে হাসান ভাইকে শুনিয়ে দিলাম। উনি খুব হেসেছেন।
তোর যে এমন গোপন প্রতিভা আছে তা তো জানতাম না। হাসান ভাই তোমার জন্য একটা চিঠি আমার কাছে দিয়ে গেছেন। এই নাও চিঠি, খামে বন্ধ চিঠি। এই চিঠি দিতেও তার কি সংকোচ। আমি শেষ পর্যন্ত বললাম, হাসান ভাই ভয় নেই, আমি চিঠি পড়ব না। আমার উপর রাগ কি তোমার একটু কমেছে আপা? মনে হচ্ছে কমেছে। চলো নিচে যাই। তোমার নিশ্চয়ই চিঠি পড়ার জন্য প্রাণ ছটফট করছে। তিতলি নিজের ঘরে এসে চিঠি খুলল। একটু দূর থেকে খুব আগ্রহ নিয়ে নাদিয়া বোনের দিকে তাকিয়ে আছে। দুপাতার চিঠি, পুরো পাতা জুড়ে গুণ চিহ্ন আঁকা। তিতলি লজ্জা পেয়ে হাসল। এই গুণ চিহ্নের মানে শুধু তারা দুজনই জানে। নাদিয়া বলল, এত লম্বা চিঠি এত তাড়াতাড়ি পড়া শেষ হয়ে গেল? হুম। এখন কি করব? বাতি নিভিয়ে দেব? শুয়ে পড়বে? হুম। বাতি নিভিয়ে নাদিয়া বোনের সঙ্গে ঘুমোতে এলো। বোনের বুকে খানিকক্ষণ মাথা ঘষে আদুরে গলায় বলল, আপা, গুণ চিহ্নের মানে কি? চুমু? বলেই নাদিয়া খিলখিল করে হাসল। হাসি থামলে চাপা গলায় বলল, সরি আপা, তোমার চিঠি আমি পড়েছি, লোভ সামলাতে পারিনি। তুমি যদি এখন শাস্তি হিসেবে ধাক্কা দিয়ে আমাকে খাট থেকে ফেলে দিতে চাও, ফেলে দিতে পারো, আমি কিছু মনে করব না। তিতলি বোনকে জড়িয়ে ধরে কাছে টানল। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মেঘ বলেছে যাবো যাবো। পড়ছিলাম এর ৪র্থ পর্ব। উপন্যাসটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।